হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের এই ভিডিওতে আমরা দেখে নেব যে এনএসওইউতে যারা রয়েছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, এবং যাদের সোশিওলজি জি আছে, তোমরা অলরেডি আশা করছি থাম্বনেলে দেখে নিয়েছো যে আমরা আজকে G-31 বা যে পেপারটার নাম হচ্ছে জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স, এই পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে আলোচনা করব, যে কোন কোন প্রশ্নগুলোর উপর তোমরা বেশি ফোকাস করে এগোতে পারো। সিলেবাসটা বেশ বড়, তো তার মধ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি বেছে নিয়েছি, যে প্রশ্নগুলোকে বাদ দিয়ে প্রিপারেশন নেওয়া যাবে না। এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আমি প্রথমে 10 মার্কের কিছু প্রশ্নের কথা বলি, তারপর আমরা 6 মার্কে যাব। 10 মার্কের একদম প্রথম প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটা ডবল স্টার দিয়ে রাখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্গের সামাজিক নির্মাণের ধারণা ব্যাখ্যা করো। সোশ্যাল কনস্ট্রাকশন অফ জেন্ডার, বা এটাকে আমরা বলতে পারি লিঙ্গের সামাজিক নির্মাণ বা লিঙ্গের সামাজিক নির্মিতি। অর্থাৎ জেন্ডারের যে কনসেপশন, এটা সোসাইটি থেকে এই কনস্ট্রাকশনটা হয়েছে। তো এই কারণে আমরা বলছি সোশ্যাল কনস্ট্রাকশন, অর্থাৎ জেন্ডারের ধারণাটা আমাদের মধ্যে অ্যাকচুয়ালি তৈরি করছে সোসাইটির বিভিন্ন নর্মস, সোসাইটির বিভিন্ন রেগুলেশনস, অর্থাৎ সমাজ আমাদের এই লিঙ্গের যে ধারণা, সেই ধারণা সম্পর্কে আমাদেরকে অবগত করছে। ওকে, এটা হচ্ছে জেন্ডার। এবং আরেকটা বিষয় বলে রাখি, জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স যখন পড়ছো, অবশ্যই এখানে সেক্স এবং জেন্ডারের ডিফারেন্সিয়েশনটা ভীষণ জানা জরুরি কনসেপশনের জন্য। কারণ উইথাউট নোয়িং দিস ডিফারেন্স কখনোই এই পার্ট থেকে কোশ্চেনগুলো খুব ক্লিয়ারলি অ্যাটেন্ড করা যাবে না। সুতরাং এখানে জানতে হবে যে সেক্স মানে কি এবং জেন্ডার মানে কি। ঠিক আছে, এটাকে বলা হয় যে বায়োলজিক্যাল কনস্ট্রাকশন। সেক্স মিনস হচ্ছে এটা বায়োলজিক্যাল ডিফারেন্সের উপর বেস করে আমরা এটাকে ধরি, যে যেখানে ফিজিক্যাল কিছু ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে হয়। আরেক জেন্ডারটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশন, অর্থাৎ একটা ছেলে এবং একটা মেয়ে কি কাজ করবে, কোন পোশাক পরবে, কেমন ভাবে চলবে, এই প্রত্যেকটা যে জেন্ডার যে নর্মস, সেই নর্মসগুলো কিন্তু এই পার্ট থেকে আমরা জেন্ডারের কনস্ট্রাকশনটা তৈরি হয় বলে দেখি। আচ্ছা, আমি জাস্ট প্রত্যেকটা প্রশ্নের কিছু একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যারা বেসিক আইডিয়া নিতে চাও, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর যারা ভাবছো যে শুধুমাত্র আমার কোশ্চেনগুলোই হলেই হবে, তো তারা স্কিপ করে যেতে পারো। লিঙ্গ ভূমিকা স্থায়ীকরণে সংস্কৃতি এবং ঐতিহ্যের ভূমিকা। দেখো, আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, যারা অনার্সের ভিডিওর ক্ষেত্রে, তো তোমরা যারা জি রয়েছে তাদেরকে আমি বলি যে কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, নিজের মতো করে লিখবে, একদম নিজের ভাষায় লিখবে, এবং যদি ধারণা তোমার পরিষ্কার থাকে, সেই ধারণার উপর ভিত্তি করে লেখো, সেই ধারণার উপর ভিত্তি করে নিজের মতো করে লেখো, ভালো নম্বর পাবে। যদি কেউ বিশেষ করে অনেকে অসৎ পথ অবলম্বন করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেল তাদের জন্য নয়। আমার চ্যানেল তাদের জন্যই যারা সৎপথ অবলম্বন করেই পরীক্ষা দিয়ে সৎভাবে পাশ করার চেষ্টা করে, অনলি ফর তাদের জন্যই। ওকে, তো যারা এইরকম মানসিকতার আছো, তারা কিছু মনে করো না, আমি তাদেরকে হেল্প করতে পারবো না। তো আমার ভিডিওগুলো আমি সেই কারণে কিছু কনসেপশন ক্লিয়ার করানোর চেষ্টা করি, যাতে করে নিজে থেকে কিছু লেখা যায়। তো বেসিক্যালি তাদের জন্যই আমার এই ভিডিওটা আজকের। দেখো, সংস্কৃতি এবং ঐতিহ্যের ভূমিকা। সংস্কৃতি এবং ঐতিহ্যের ভূমিকা, এই পার্টটা সংস্কৃতি আর ঐতিহ্য কি রোল প্লে করে একটা লিঙ্গ ভূমিকার ক্ষেত্রে। দেখো, এখানে জেন্ডার রোলটা গুরুত্বপূর্ণ। দেখবে আমাদের বিশেষ করে জেন্ডার অনুযায়ী কিছু, এই যে জেন্ডারের কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা জেন্ডার রোল প্লে করে। অর্থাৎ একটা ছেলে এক ধরনের রোল প্লে করছে, একটা মেয়ে একটা রোল প্লে করছে। যেমন আমরা স্টিরিওটাইপ ধারণা যদি বলি, দেখবে স্টিরিওটাইপের ধারণাটা তোমাদের আছে। স্টিরিওটাইপ ধারণা বলতে জেন্ডারের রোল মিনস হচ্ছে যে একটা নারী সে কি কাজ করবে, সে বাড়িতে গৃহস্থলের যে কাজ, গৃহের যে কাজ, সেই কাজগুলো করবে, আর পুরুষ মানে বাড়ির বাইরে গিয়ে কাজ করবে, তাই তো? তাহলে এই যে কনসেপশন, একটা জেন্ডার রোল তৈরি হচ্ছে একটা নারী এবং পুরুষের, সেটাকে আমরা বলছি জেন্ডার রোল। এবং সেই জেন্ডার রোল স্থায়ীকরণে কালচারের একটা ভূমিকা আছে, ট্র্যাডিশনের একটা ভূমিকা আছে, সেটা এখানে বেসিক্যালি আলোচনা করতে হবে। ওকে, আচ্ছা,
এরপর আছে লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য কি? লিঙ্গ বৈষম্য কি আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমরা দেখে রেখো। আর লিঙ্গ সহিংসতা, যেটাকে আমরা ইংলিশে বলছি জেন্ডার ভায়োলেন্স। দেখো আমি ইংলিশ টার্মগুলো পাশাপাশি দিয়ে রেখেছি কারণ তোমাদের কনফিউশন হতে পারে, এই বাংলাগুলো তোমরা হয়তো ফার্স্ট টাইম শুনছো। তো লিঙ্গ সহিংসতার ইংলিশটা হচ্ছে জেন্ডার ভায়োলেন্স। ইংলিশগুলো দেখবো আমরা খুব মানে ইংলিশগুলোর সঙ্গে আমরা খুব পরিচিত আর কি, প্রত্যেকটা সময় আমরা আমাদের মুখে মুখে ঘোরে এই কথাগুলো, জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার ভায়োলেন্স। ওকে, তো এই পার্টের বাংলাগুলো কিন্তু একটু অন্যরকম তোমাদের অপরিচিত মনে হতে পারে। লিঙ্গ সহিংসতার সাথে সম্পর্কিত সার্বজনীন নীতি, অর্থাৎ জেন্ডার ভায়োলেন্সের সঙ্গে কি কি নীতি এর সঙ্গে জড়িয়ে আছে। ওকে, আচ্ছা আবারও বলছি আমি, তোমরা প্রত্যেকে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে, নম্বর ভালো আসবে, পাশ করা নিয়ে কোনো চিন্তা নেই। একদম নিজেদের মতো যে কনসেপশন আছে সেই কনসেপশনের উপর বেস করে লিখবে, কারণ নিজের লেখা যে টিচাররা খাতা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন, এবং তোমাদের পাশ করা নিয়ে কোনো সমস্যা তো হবেই না, বরং ভালো নম্বর আসবে। লিঙ্গ সহিংসতার সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, এখানে কিছু পার্ট, এখানে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভটা তোমাকে তুলে ধরতে হবে। সুতরাং এই জেন্ডার ভায়োলেন্সের ক্ষেত্রে বিভিন্ন সমাজতাত্ত্বিকদের কি মতামত, সেইগুলো কিছুটা এখানে অ্যাড করা যেতে পারে। কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি, আচ্ছা যৌন হয়রানি কি? সেক্সুয়াল ভায়োলেন্স, যেটাকে আমরা ইংলিশে বলছি সেক্সুয়াল ভায়োলেন্স, মানে মহিলাদের কর্মক্ষেত্রে অনেক সময় মহিলারা সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হচ্ছে। এই বিষয়ে একটি টিকা, এই বিষয়ে টিকা লিখতে গেলে প্রথমেই কি লিখবে? প্রথমে লিখবে যে কর্মক্ষেত্রে যৌন হয়রানি কাকে বলছি আমরা, কনসেপশন, বেসিক কনসেপশন, অর্থাৎ হোয়াট ইজ দিস, কি কনসেপ্টটাকে প্রথমে ডিফাইন করবে, প্রথমে এই পার্টটাকে। তারপর সেটার জন্য একটা ল আছে, আমি লটা লাস্টে বলে দিচ্ছি যে এই পার্টের সঙ্গে কোন কোন ল তোমাদের বা কোন কোন অ্যাক্ট তোমাদের জানা দরকার। এই পার্টটা তখন, তারপর কি অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী, সেই অ্যাক্টে কি বলা হয়েছে, বেসিক পার্টটা একটু জেনে রেখে সেই পার্টটা দিয়ে এখানে কনক্লুশন করবে। পুরুষতন্ত্র হিংস্রতা, প্যাট্রিয়ার্কি তোমরা জানো, আর একটা ভায়োলেন্স। প্যাট্রিয়ার্কির সঙ্গে ভায়োলেন্স, এই দুটোর কানেকশন কি? মানে আমরা বলতে চাইছি পুরুষতন্ত্রের সঙ্গে কি হিংস্রতার কোনো সম্পর্ক আছে? এই পার্টটা এখানে আলোচনা করতে হবে। লিঙ্গভিত্তিক সহিংসতার প্রেক্ষাপটে দলিত মহিলাদের মুখোমুখি হওয়া অনন্য চ্যালেঞ্জগুলি বা দুর্বলতা। দেখো এখানে কাস্ট বেস কিছু ভায়োলেন্স হয়, দেখবে আমরা প্রতি মুহূর্তে দেখি যে দলিত উইমেনরা অত্যাচারিত হচ্ছে, তাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন তারা হচ্ছে লিঙ্গভিত্তিক সহিংসতার ক্ষেত্রে, সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হচ্ছে। তো এখানে চ্যালেঞ্জগুলি কি কি, দুর্বলতাগুলি কি কি রয়েছে, সেই পার্টটা এখানে একটু দেখে নেবো। তাহলে দেখো আমি মোটামুটি 8টা প্রশ্ন বললাম, টোটাল সিলেবাসকে কভার করে আমি 8টা প্রশ্ন বললাম, যে 8টা প্রশ্ন 10 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটার কনসেপশন যদি ক্লিয়ার থাকে এই পার্ট থেকে যে কোনো প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারবে, যে কোনো প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। সেই জন্য আমি বারবার একটা কথাই বলি, কনসেপশন ক্লিয়ারের ওপর জোর দাও। দুটো প্রশ্ন পড়ো, কিন্তু দুটো প্রশ্নর ধারণা একদম পরিষ্কার রাখো, যাতে যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসলে তোমরা সেটা অ্যাটেন্ড করতে পারো। ওকে, অন্ধের মতো আমি যদি পড়ে যাই তাহলে কিন্তু সমস্যা হবে, একটা কোশ্চেন কমন না পেলে বা একটু সমস্যা হবে, গিয়ে তখন তোমার এদিক ওদিক তাকিয়ে থাকতে হবে। হ্যাঁ, তো সেইখানে কনসেপশন ক্লিয়ারের ওপর একটু জোর দিতে হবে। চলো নেক্সট আসছি, কোশ্চেন অফ 6 মার্কস। দেখো 6 মার্কের প্রশ্নের ক্ষেত্রে বলি, গার্হস্থ্য হিংস্রতা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো যখনই আমরা উইমেন ভায়োলেন্সের কথা বলি সেখানে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স আসবেই। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে গার্হস্থ্য হিংস্রতা। আমরা একটা কথা বলি যে নারীরা ঘরে এবং বাইরে কোনো জায়গাতেই অ্যাকচুয়ালি সেফ নয়, বা প্রত্যেকটা জায়গায় তারা হিংস্রতার শিকার হয়। ঘরের মধ্যে হচ্ছে, ঘরের বাইরে, অর্থাৎ সোসাইটিতে বিভিন্ন ক্ষেত্রে যখন তারা পার্টিসিপেট করছে সেখানে হচ্ছে। যেমন আমরা কর্মক্ষেত্রে বললাম, কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছে, সেই শিকারটা কিন্তু একই সঙ্গে অত্যাচারের শিকার কিন্তু ঘরের মধ্যেও হয়, গার্হস্থ্য হিংস্রতা, ডোমেস্টিক ভায়োলেন্স। অর্থাৎ যখন একটা ফ্যামিলির পরিবারের সদস্যদের দ্বারা, সে তার মধ্যে হাজবেন্ড থাকতে পারে, হাজবেন্ডের ব্রাদার বা দেওর, শ্বশুর শাশুড়ি ননদ, এরা প্রত্যেকে ইনক্লুড হতে পারে এই অত্যাচারের মধ্যে। এদের দ্বারা যখন একজন নারী অত্যাচারিত হচ্ছে পরিবারের মধ্যে, তখন সেটাকে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স বলছি। এই ডোমেস্টিক ভায়োলেন্সটা কিন্তু শুধুমাত্র শারীরিক নয়, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে। ওকে, যেমন শারীরিক মারধর করা হচ্ছে, শারীরিক, মানসিক
পণের জন্য টর্চার করা হচ্ছে, সেটাও ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যেই পড়ছে। মানসিক অত্যাচার, মেন্টালি টর্চারটাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের একটা অংশ, সেটাও একটা ভায়োলেন্স। ক্লিয়ার? তাহলে নারীরা ঘরের মধ্যে বা ফ্যামিলির মধ্যে, ফ্যামিলির সদস্যদের দ্বারা যে হিংসার শিকার হচ্ছে, সেটাকে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স বলি। লিঙ্গ হিংসার কারণ মানে লিঙ্গ হিংস্রতা, সেক্সুয়াল ভায়োলেন্স কি কারণে হচ্ছে। তারপর আসছি লিঙ্গ বৈষম্য আর নারী হিংসার। লিঙ্গ বৈষম্য হচ্ছে কি, জেন্ডার ইনইকুয়ালিটি আর উইমেন্স ভায়োলেন্স, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? ইনইকুয়ালিটি কি বৈষম্য কি নারী হিংস্রতা ডেকে নিয়ে আসছে বা নারী হিংস্রতার কোনো একটা কারণ? এটা একটু দেখে রাখতে হবে। এরপর আসছি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি স্টার দিয়ে রাখলাম। কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির উপর একটা টিকা লেখো, যেটা আমি অলরেডি 10-এ দিয়েছি, এটা কিন্তু 6-এও আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কিন্তু আসার মতো। টিকা লেখো বিবাহ বিচ্ছেদ, এবং এর সঙ্গে তোমরা সেপারেশনটাও দেখে রাখবে। যৌন সহিংসতা, সেক্সুয়াল ভায়োলেন্সের ওপর একটি টিকা লেখো। সেক্সুয়াল ভায়োলেন্সের উপর একটি টিকা মানে উইমেন ভায়োলেন্সের একটা পার্ট। দেখো, উইমেন ভায়োলেন্সের এটা একটা পার্ট ডোমেস্টিক ভায়োলেন্স, উইমেন ভায়োলেন্সের আরেকটা পার্ট হচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্স। এটা এমনভাবে তোমাদের আসতে পারে যে উইমেন ভায়োলেন্সের কোন কোন টাইপসগুলো আমরা দেখতে পাই, তাহলে অবভিয়াসলি কিন্তু এই দুটো পার্ট তার মধ্যে ইনক্লুড থাকা চাই। ওকে, তাহলে এরপর আসছি আমরা কন্যা ভ্রূণ হত্যা, ফিমেল ফুটিসাইড। কন্যা ভ্রূণ হত্যা কি, এর কারণগুলি আলোচনা করো। দেখো, কন্যা ভ্রূণ হত্যার সঙ্গে একটা অ্যাক্ট জড়িয়ে আছে, এই অ্যাক্টটা একটু দেখে রাখবে, আমি যদিও লাস্টে এটা আলোচনা করব। যৌন সহিংসতার বিষয়ে নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল নীতিগুলি ব্যাখ্যা করো। দেখো, সেক্সুয়াল ভায়োলেন্সের ক্ষেত্রে নারীবাদী দৃষ্টিভঙ্গি কি আছে, ফেমিনিস্ট পার্সপেক্টিভটা একটু দেখো, এটা কিন্তু আছে তোমাদের সিলেবাসে। যৌন সহিংসতা প্রতিরোধে নারীবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো, এই যে পার্টটা, এই দুটো পার্টের মধ্যে কিন্তু একটা পার্ট তোমাদের আসতে পারে। লিঙ্গ প্রণোদিত এবং লিঙ্গ পার্থক্য সহিংসতা আলোচনা করো। দেখো, দুটো পার্টের মধ্যে এই দুটো কনসেপ্ট তোমাদের জানতে হবে। একটা কনসেপ্ট হচ্ছে লিঙ্গ প্রণোদিত ভায়োলেন্স, মানে যেটার ক্ষেত্রে জেন্ডার মোটিভেট করে, একটা পার্টিকুলার জেন্ডারের উপর বেস করে যখন আমরা কাউকে ভায়োলেন্সের শিকার হতে দেখছি। আরেকটা হচ্ছে লিঙ্গ পার্থক্য সহিংসতা, মানে লিঙ্গ জেন্ডার ডিফারেন্সিয়েশনের উপর বেস করেই, পার্থক্যের উপর বেস করেই কিন্তু আমরা এই ভায়োলেন্সটা দেখতে পাই। তাহলে ভায়োলেন্স দুটো, একটা হচ্ছে জেন্ডার মোটিভেটেড আর একটা হচ্ছে জেন্ডার ডিফারেন্সিয়েশন, এই দুটো পার্ট। যেমন আমরা ডোমেস্টিক ভায়োলেন্সটা যদি বলি, ডোমেস্টিক ভায়োলেন্সটা বাড়ির নারীরা মেল ডোমিনেন্সটাকে স্বীকার করে নেয়, ঠিক আছে, তো সেটা কিন্তু পার্টিকুলারলি জেন্ডার মোটিভেটেড। যেমন আমরা যদি বলি থার্ড জেন্ডাররা ভায়োলেন্সের শিকার হচ্ছে, জেন্ডার মোটিভেটেড। ওকে, তো এই পার্টের কনসেপশনটা কিন্তু একটু ক্লিয়ার রাখো, আমার মনে হচ্ছে এটা খুব আসার মতো একটা প্রশ্ন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা ধারণা। নীতি নির্ধারণ প্রক্রিয়া জেন্ডার অ্যাজ এ এজেন্সি, এটাও গুরুত্বপূর্ণ। লাস্ট যে পার্টটা হচ্ছে সিভিল সোসাইটি। আমি যে এই যে লাস্ট 3টি প্রশ্ন বললাম, এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা পাবেই, এই 3টি প্রশ্ন অবশ্যই দেখে রেখো। নীতি নির্ধারণ প্রক্রিয়ায় জেন্ডার অ্যাজ এ এজেন্সি, এই ধারণাটি ব্যাখ্যা করো। আরেকটি হচ্ছে লিঙ্গগত সহিংসতা মোকাবেলায় নীতির পক্ষে বাস্তবায়নে সুশীল সমাজের সংস্থার ভূমিকা। অর্থাৎ এই যে জেন্ডার ভায়োলেন্স এর যে এটা মোকাবিলার জন্য যে নীতি, সেই নীতির পক্ষ এবং সেই নীতির বাস্তবায়নের জন্য সুশীল সমাজ অর্থাৎ সিভিল সোসাইটি কি ভূমিকা পালন করছে, তার রোল কি, কোন রোলগুলো প্লে করছে, যার জন্য আমরা লিঙ্গগত সহিংসতা মোকাবিলার বা বাস্তবায়নের ক্ষেত্রে সুবিধা হচ্ছে। এই পার্টটা একটু দেখে রেখো সিভিল সোসাইটির পার্সপেক্টিভে। এরপর আসছে যে 3টি অ্যাক্ট আমি এখানে বলছি, যে একটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013-তে যেটা হয়েছিল, অর্থাৎ কর্মক্ষেত্রে নারীর হিংস্রতার শিকার হচ্ছে, সেখানে এই অ্যাক্টটা মাস্ট ইনক্লুড করবে। আমি কেন লগুলো লাস্টে নিয়ে এসেছি, এই 3টি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এবং 3টি প্রশ্নের ক্ষেত্রেই এই অ্যাক্ট 3টে অবশ্যই ইনক্লুড রাখা চাই।
প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাক্ট 2005-এ হয়েছিল, অর্থাৎ গার্হস্থ্য হিংস্রতার শিকার নারীরা যে ফ্যামিলির মধ্যে হিংস্রতার শিকার হচ্ছে, এই প্রশ্নটা যদি তোমাদের আসে তাহলে এই অ্যাক্ট এবং এই অ্যাক্টে কি বলা হয়েছে, এই অ্যাক্টের এই তিনটে অ্যাক্টের বেসিক পার্ট কিন্তু তোমাদের জানা প্রয়োজন। বেসিক পার্টটা কিন্তু ক্লিয়ার করে রাখবে, বেসিক পার্টটা তোমরা গুগল করে দেখে নেবে। ওকে, প্রি কনসেপশন অ্যান্ড প্রি নাটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট, যেটাকে আমরা কি বলি, PCPNDT, যেটা 1994-এ যে অ্যাক্ট হয়েছিল, যে কোনো রকম ভাবে শিশুর লিঙ্গ নির্ধারণ, এই ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, এটা কিন্তু 1994-এ অ্যাক্ট আনা হয়েছিল, যেটাতে করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে করা যায়, এক্সেপশনাল কিছু, সেই অ্যাক্টে এটা মেনশন করা আছে, এটাও একটু দেখে নিই। আরেকটা পার্ট হচ্ছে তোমরা দেখে নেবে জেন্ডার ভায়োলেন্সের রিগার্ডিং সাম ন্যাশনাল অ্যান্ড সাম ইন্টারন্যাশনাল ল। এক্ষেত্রে কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কিছু ল রয়েছে, সেই লগুলো একটু জেনে রাখা প্রয়োজন, এটা একটু জেনে রেখো। তাহলে এই পার্টগুলো মোটামুটি তোমাদের বেশ, এই পার্টগুলোর ওপর যদি একটু এই কটা দিন, পরীক্ষার খুব বেশি দিন যদিও নেই, এই কয়েকটা দিন তোমরা যদি এই পার্টগুলোর ওপর ফোকাস করো, যেগুলো এর মধ্যে থেকে তৈরি নেই, আশা করছি অনেকগুলোই তৈরি, আর কিছু হয়তো মিস থাকবেই, তো তোমরা যেগুলো তৈরি নেই দ্রুত তৈরি করে নাও। কোনো কনসেপশন ক্লিয়ারের কোনো সমস্যা থাকলে বা কোনো স্টাডি মেটেরিয়ালস লাগলে তোমরা জানিও। হোয়াটসঅ্যাপে পেড স্টাডি মেটেরিয়ালসের জন্য তোমরা নিচের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। যাদের এই শেষ মুহূর্তে কিছু স্টাডি মেটের প্রয়োজন, অবশ্যই তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানিও। ওকে, আশা করছি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।